Welcome to Party Street. ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা কুশলে রয়েছো। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমরা আলোচনা করতে চলেছি অটোমান প্রশাসনিক ব্যবস্থা এবং তার সঙ্গে খুব সংক্ষেপে অটোমান সমাজ এবং সংস্কৃতি। আজকের আমাদের এই যে আলোচনা, সেটায় প্রবেশ করার আগে দু একটা কথা আমি যেরকম ইন্ট্রোডাকশন হিসাবে বলে নিই, আজকেও সেটা বলবো। সেটা হচ্ছে যে অটোমান সাম্রাজ্য যখন গড়ে উঠছিল, তার যে প্রথম পর্যায়টা, যেটাকে আমরা একটা পিরিয়ড অফ কনসলিডেশন বলতে পারি, সেটার যখন একটা সুদৃঢ়করণ হচ্ছে, সেই সময় কিন্তু তার প্রশাসন নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং শেষ পর্যন্ত সাম্রাজ্যটির একটি প্রশাসনিক কাঠামো চূড়ান্ত হয়েছে, যেখানে নানা ধরনের পদ রয়েছে, সুলতানের ক্ষমতা রয়েছে এবং একটা ক্রমোচ্চশীল ধারাবাহিক প্রশাসন সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি সুগঠিত আমলাতান্ত্রিক ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, যারা দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে অটোমান প্রশাসনকে পরিচালনা করেছে এবং সেই কারণেই একটা দীর্ঘ সময় অটোমান সাম্রাজ্য শুধুমাত্র প্রশাসন নয়, তার সঙ্গে সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, সমস্ত দিক থেকে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এখন এই যে পর্বটা, তার যে একটা কনসলিডেশনের পর্ব এবং তারপরে তার যে একটা চূড়ান্ত অবস্থা, সেইটা আজকে আমরা দেখব এবং কিভাবে সেটা সেখানে পৌঁছলো। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখবার চেষ্টা করব যে কিভাবে অটোমান সাম্রাজ্য তার একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করলো, তার একটা রূপরেখা সেটা কেমন হয়েছিল, সেটাও আমরা আজকের ভিডিওতে দেখবার চেষ্টা করব। সুতরাং আমরা আজকে আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি খুব সংক্ষেপে অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, সমাজ এবং সংস্কৃতি। তাহলে চলে আসি আজকের আলোচনায় অটোমান প্রশাসনিক ব্যবস্থা, সমাজ ও সংস্কৃতি। অটোমান সাম্রাজ্য, যেটা একটা চূড়ান্ত বিস্তৃত সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী সাম্রাজ্য আমরা জানি, এবং এটা 3rd সেঞ্চুরি বা ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রায় 6 শতাব্দী ধরে এশিয়ার বিস্তীর্ণ অংশ, ইউরোপ এবং আফ্রিকারও বেশ খানিকটা অংশ, বিশেষ করে উত্তর আফ্রিকায় সেটা শাসন করছে বিস্তীর্ণ অঞ্চলে। তার যে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট বা তার যে ভৌগোলিক প্রসারণ, সেটা ছিল এক কথায় অসাধারণ। অটোমান সাম্রাজ্যের শক্তিশালী ভিত্তি ছিল তার সমাজ এবং একটা দক্ষ প্রশাসন, যেটা সাম্রাজ্যের স্থায়িত্বকে নিশ্চিত করেছিল। আমরা যে ম্যাপটা এখানে দেখতে পাচ্ছি, সেখানে সেই সময় তার যে সম্পূর্ণ অবস্থা, যে সময় সে পূর্ণভাবে প্রসারিত হয়েছে, সেই সময়ে তার যে সাম্রাজ্যিক বিস্তার, সেটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। এটাকে আমরা আরেকটু বড় করে দেখে নেব ফুল স্ক্রিন জুড়ে। এখানে দেখো, ম্যাপের দক্ষিণ পশ্চিম দিকে একটা পৃথিবীর ম্যাপ রয়েছে, যেখানে একটা রেড স্কোয়ার রয়েছে, যে অংশটাই সম্প্রসারিত হয়েছে সম্পূর্ণ ম্যাপটির মধ্যে, এবং যে অংশটা তুলনায় একটু লাইট কালারের, গ্রে কালার, লাইট গ্রে, সেই অংশটাই ছিল প্রসারিত অটোমান সাম্রাজ্য। পরবর্তীকালে সাম্রাজ্যটি অনেক ছোট হয়ে যায়, কিন্তু সেই পর্যায়ের ইতিহাস আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু যখন এটি প্রসারিত হয়েছিল, হাঙ্গেরি, বুলগেরিয়া থেকে শুরু করে আনাতোলিয়া, সিরিয়া হয়ে দামাস্কাস, জেরুজালেম, মদিনা, মক্কা এবং বিশেষ করে আফ্রিকার উত্তর উপকূলবর্তী অঞ্চল, যেটা ভূমধ্য সাগর তীরবর্তী অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলের এই যে প্রশাসন, সেটা কিভাবে পরিচালিত হয়েছিল, কিভাবে তার প্রশাসন সুদৃঢ়করণ করা হয়েছিল, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, যেটা আমরা দেখবার চেষ্টা করব।
এখন শুরুতেই বলে নেওয়া ভালো যে একবারে প্রাথমিক পর্যায়ে কিন্তু অটোমানরা কোনোভাবেই একটা কেন্দ্রীভূত সরকারি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তার একটা বিরাট কারণ হচ্ছে তখন সাম্রাজ্য গড়ে ওঠার সময় এবং তারা অনেক বেশি নির্ভর করতেন বিভিন্ন যে যোদ্ধা সম্প্রদায় তাদের ওপর, যে কারণে শাসকদের ক্ষমতা ছিল অনেক বেশি সীমাবদ্ধ এবং এই সীমাবদ্ধ ক্ষমতাটা নির্ভর করত বিভিন্ন অঞ্চলের যোদ্ধা সংগঠকরা বা যোদ্ধা জোটগুলো কিভাবে সম্রাটকে সেই সময়কার অটোমান শাসকদের সমর্থন করবে তার উপরে। এমনকি সেই সময় যারা শাসক ছিলেন অটোমানদের শাসক, তারা নিজেদেরকে সম্রাট হিসেবেও ঘোষণা করতে পারতেন না, কারণ তখনও পর্যন্ত তাদের সে ক্ষমতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। এই যে ক্ষমতাশীল জোটগুলো, বিভিন্ন ধরনের যে জোটগুলো, সেই সমস্ত জোটগুলো ছিল সাম্রাজ্যের নানা জাতির মানুষের দ্বারা তৈরি। যেমন তাতে তুর্কি গোষ্ঠী ছিলেন, সেই তুর্কি গোষ্ঠীর প্রধানরা ছিলেন, এবং বলকান অঞ্চলে অটোমানদের কিছু মিত্রশক্তি এবং অটোমানদের অধীনস্থ কিছু যে শক্তি, তারা অনেকেই কিন্তু অটোমানদের সহায়তা করেছিল। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রসারণের জন্য, সাম্রাজ্যের প্রসারণের জন্য অটোমানরা কিন্তু নির্ভর করছিলেন তাদের সমর্থক গোষ্ঠীর ওপরে, এবং এই নির্ভরতাই তখনও পর্যন্ত তাদের ক্ষমতা বৃদ্ধির সহায়ক হয়ে ওঠেনি। যখন অটোমানরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে প্রথম ওসমানের নেতৃত্বে উঠে আসছে, তখন এটা একটা গোত্রভিত্তিক সংগঠন, একটা পার্টিকুলার ক্ল্যান। সেই ক্ল্যানটা যেন একটা অঞ্চল দখল করে একটা ছোট্ট সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, এবং সেই সময় যে কারণেই একটা ক্ল্যান পরিচালনা করতে গেলে ঠিক যতটুকু প্রশাসনিক দক্ষতা থাকা দরকার ততটুকুই, এবং সেখানে কোনো ধরনের কোনো জটিল উন্নত প্রশাসনিক ব্যবস্থা সেই কারণেই গড়ে ওঠেনি। অটোমানদের তার মানে সাম্রাজ্য বিস্তার হওয়ার সঙ্গে সঙ্গে যখন সাম্রাজ্য বাড়ছে, তাদের ভৌগোলিক এলাকা বাড়ছে, আরও অনেক বেশি সংখ্যক মানুষ তাদের শাসনের অধীনে আসছে, যাদেরকে শাসন করতে গেলে একটা সুসংহত প্রশাসনিক কাঠামো ছাড়া সম্ভব নয়, তখন কিন্তু তারা একটা প্রশাসনিক কাঠামো ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছে, এবং তাদের সামনে কিছু উদাহরণ কাজ করছিল যেখান থেকে তারা অনেকগুলো উপাদানকে সংগ্রহ করে একটা প্রশাসনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে। সুতরাং বলা যেতে পারে যে একটা প্রশাসনিক চ্যালেঞ্জ, সাম্রাজ্য বিস্তারের ফলে তৈরি হওয়া একটা প্রশাসনিক চ্যালেঞ্জ, তাদের একটা প্রয়োজনীয়তা তাদেরকে একটা নতুন ধরনের প্রশাসন তৈরি করতে সহায়তা করেছিল বা উদ্বুদ্ধ করেছিল। এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে অটোমানরা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়েছিল, একটা মডেল হিসেবে গ্রহণ করেছিল সেলজুকদের প্রশাসনকে, এবং এই সেলজুকদের প্রশাসনকে মডেল হিসেবে গ্রহণ করে বা তার পাশাপাশি সামরিক যে আক্রমণগুলো তারা করছে সেক্ষেত্রে ইলখানাতদের তারা মডেল হিসেবে ব্যবহার করছে, এবং 1324 খ্রিস্টাব্দে তারা সেলজুক শৈলীতে পার্সি ভাষার ব্যবহার শুরু করছে, এবং এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, সেই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজেই কিন্তু তাদের যে প্রশাসনিক দলিল বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস সেইগুলো তারা তৈরি করা শুরু করছে। তার মানে একটা সরকারি ভাষা, প্রশাসনের ভাষা, আরেকদিকে একটা প্রশাসনিক কাঠামো তৈরি হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের উপরে প্রবলভাবে প্রভাব পড়েছিল সেলজুকদের। প্রাথমিক অটোমান রাজ্যের যে বিস্তার, সেখানে সীমান্তে যারা যুদ্ধে অংশগ্রহণ করতেন সেই যোদ্ধা বা গাজী তারা কিন্তু সামরিক কর্মকাণ্ড দ্বারাই চালিত ছিল, এবং যেহেতু সাম্রাজ্য বিস্তার একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেই কারণে অটোমানরা কিন্তু ভীষণভাবে এই যোদ্ধা বা গাজীদের ওপরে নির্ভরশীল ছিল, এবং এরাই মনে করত যে সম্রাট বা শাসক, তখনও সম্রাট হননি, এই শাসক যেহেতু তাদের ওপর নির্ভরশীল, তাই বিভিন্ন ক্ষেত্রে তারাই এই অঞ্চলটাকে পরিচালনা করবেন। শাসক যিনি রয়েছেন তিনি একজন নিমিত্ত মাত্র।
রাজ্যের কেন্দ্রীকরণ প্রক্রিয়ার বেশিরভাগই এই সীমান্ত যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে, কারণ এরা একটা ক্ষমতার অংশ পেতে চায় এবং তারা যেহেতু প্রশাসনে অংশ নেয় না তখনও পর্যন্ত, শুধু যুদ্ধ করে, এবং যুদ্ধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। তাই গাজীদের ওপরে নির্ভরতা থাকার কারণে সাম্রাজ্যের কেন্দ্রীকরণ যখন শুরু হলো, রাজা তার হাতে ক্ষমতা নিয়ে আসতে চাইলেন, তখন রাজার প্রতিপক্ষ হিসাবেই কিন্তু এই গাজীরা দাঁড়ালেন, কারণ তারা এতদিন একটা ক্ষমতা ভোগ করছিলেন এবং গাজীরা সেই ক্ষমতা ছাড়তে কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। এবং এই গাজীরা কিন্তু অটোমান শাসকদের অধীনে আসতে রাজি ছিলেন না। তাহলে একটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে, যে তাহলে গাজীদের মূল অনুপ্রেরণা কী ছিল, ইন্সপিরেশন কী ছিল, তারা কেন এই অটোমানদের হয়েই যুদ্ধ করতেন? আসলে অটোমানদের হয়ে যুদ্ধটা অনেকটা লুণ্ঠনের মতো, এবং তাতে গাজীদের কিছু স্বার্থ সুরক্ষিত হতো, যে কারণে কিন্তু যখন অটোমানরা একটা সুসংহত প্রশাসন তৈরি করতে চাইলেন, গাজীদেরকে নিজেদের অধীনে এনে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি করতে চাইলেন, তখন কিন্তু কোনো মতেই এই গাজীরা রাজি হচ্ছিলেন না। সুতরাং সাম্রাজ্য যখন সুদৃঢ় করা হচ্ছে, তখন এই কনফ্লিক্টটা মূলত গাজীদের সঙ্গে অটোমান শাসকদের মধ্যেই ঘটছে, এবং অবশেষে অটোমানরা গাজী সামরিক শক্তিকে শোষণ করতে সক্ষম হয়েছিল এবং তাদের ক্রমশ অধীনস্থ করেছিল। আলটিমেটলি এটা শুরু হচ্ছে, এবং প্রাথমিক পর্বে অটোমানরা তাদের প্রজাদের উপরে কম কর আরোপের জন্য পরিচিত ছিল। তার একটা বিরাট কারণ হচ্ছে, তখনও পর্যন্ত সাম্রাজ্য কনসলিডেটেড নয়, অনেকটাই নির্ভর করছে গাজীদের উপরে, এবং শুধু তাই নয়, এই প্রজাদের মঙ্গল চিন্তা করে, কল্যাণ চিন্তা করে, বা তারা যাতে অটোমান শাসনের বিরোধিতা না করে, এটা অনেকটাই একটা জনমোহিনী নীতি, পপুলিস্ট পলিসি, এবং যে কারণে নতুন যে জনগণকে তারা দখল করেছে বা নিজেদের অধীনে নিয়ে এসছে, যে অঞ্চলটা দখল করেছে, তাদের কাছ থেকে একটা আনুগত্য পাবার একটা তাগিদ, বলা যেতে পারে এটা একটা বাস্তব প্রয়োজন। এই প্রয়োজনের তাগিদেই কিন্তু এই ধরনের কম রাজস্বর নীতি তারা গ্রহণ করেছিল। পরে কিন্তু এখান থেকে তারা সরে আসছে, সেটা আমরা দেখতে পাবো। 15th সেঞ্চুরিতে বা 15 শতকে অটোমান রাজ্য আরও কেন্দ্রীভূত হয়ে উঠল, এবং তখন কিন্তু করের বোঝা বাড়ছে। কেন বাড়ছে? তার কারণ হচ্ছে সাম্রাজ্য তখন স্থির এবং অনেকটাই সকলের সমর্থন আদায় করতে পেরেছে, এবং শুধু তাই নয়, যেহেতু কেন্দ্রীভূত একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেখানে একটা আমলাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে খরচও বেড়েছে, রাজার আয়ের প্রয়োজনীয়তা বেড়েছে, এবং সেই কারণেই করের বোঝা বাড়ানো হয়েছে। এবং এই সময়ে অটোমান শাসকরা যে নীতি গ্রহণ করেছিল, সেটা অত্যন্ত সুবিধাজনক একটা নীতি, কারণ তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সাম্রাজ্য রক্ষা করার চেষ্টা করেছিল, জেনারেশন আফটার জেনারেশন। এবং তার একটা বড় দিক হচ্ছে যে অন্যান্য যে তুর্কি গোষ্ঠী ছিল, তারা অনেক ক্ষেত্রেই যখন শাসক মৃত হতেন, তখন কিন্তু তারা যে ধরনের উত্তরাধিকার সংক্রান্ত নীতি গ্রহণ করতেন, সেটা অত্যন্ত দুর্বল একটা নীতি, কারণ তারা সাম্রাজ্যটাকে কয়েকটা ভাগে বিভক্ত করে উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করে দিতেন, যার ফলে সাম্রাজ্যগুলো ছোট হয়ে যেত এবং পরস্পরের মধ্যে অনেক সময় লড়াই করত। কিন্তু অটোমানদের ক্ষেত্রে একজন উত্তরাধিকারীর অধীনেই কিন্তু সাম্রাজ্য ছেড়ে দেওয়া হতো, অর্থাৎ একটা বৃহৎ সাম্রাজ্য, সেটার উত্তরাধিকারী একজনই হবেন, এবং তিনিই শেষ পর্যন্ত প্রশাসন পরিচালনা করবেন শাসক হিসেবে, এবং তিনি যখন আবার মারা যাবেন, তখন পরবর্তী উত্তরাধিকারী তার আগে তিনি নির্বাচন করে দিয়ে যাবেন, এবং তিনিই কিন্তু প্রশাসন পরিচালনার সমগ্র দায়িত্ব পালন করবেন। এইভাবে কিন্তু সাম্রাজ্য বিভাজিত হচ্ছে না, আস্তে আস্তে আরও কনসলিডেটেড হচ্ছে। অর্থাৎ এইভাবে করের বোঝা বাড়ছে, এইভাবে প্রশাসন জটিল হচ্ছে, প্রশাসন এফিশিয়েন্ট হচ্ছে, এইভাবেই কিন্তু সাম্রাজ্যটা দানা বাঁধছে। এই যে কেন্দ্রীভূতকরণ প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল মধ্য আনাতোলিয়া থেকে মুসলিম পণ্ডিতদের আগমনের সাথে, যেখানে সেলজুকদের অধীনে একটি আরও নগরভিত্তিক আমলাতান্ত্রিক তুর্কি সভ্যতা ছিল।
অর্থাৎ এই যে মুসলিম পণ্ডিতরা এলেন, তারা তাদের সঙ্গে নিয়ে এলেন সেলজুক তুর্কিদের বিভিন্ন যে অভিজ্ঞতা, তাদের যে আমলাতান্ত্রিক একটা ব্যবস্থা, তার জ্ঞান, এবং সেখানের যে একটা নগরভিত্তিক সভ্যতা। এখানে এই যে ক্রমাগত যুদ্ধ ইত্যাদি প্রভৃতি তা নয়, একটা স্থিতিশীল নগরভিত্তিক সভ্যতা, তার যে পরিচয়, তার যে নলেজ, সেটা তারা বহন করে নিয়ে এলেন এবং তাদের সঙ্গে সঙ্গে সেটা এখানে এসে পৌঁছলো। এবং কতকগুলো নির্দিষ্ট পরিবার যারা এই যে অটোমান শাসক, তাদেরকে প্রভাবিত করতে শুরু করলো, যেমন চান্দারলি পরিবার, যারা প্রথম অটোমানদের কয়েকজন দক্ষ প্রশাসক সরবরাহ করছে। এই ফ্যামিলিটাই অত্যন্ত দক্ষ একটা প্রশাসক পরিবার, যারা প্রতিষ্ঠানগত উন্নয়নে প্রভাব ফেলছে। জেনারেশন আফটার জেনারেশন তারা প্রশাসক প্রদান করছে সরকারকে। এবং 1376 খ্রিস্টাব্দের কিছু পরে চান্দারলি পরিবারের প্রধান একজন ছিলেন, তার নাম ছিল কারা হালিল। এই কারা হালিল নামক যে মানুষটি, তিনি সুলতান প্রথম মুরাদকে যুদ্ধবন্দীদের উপর 1/5 কর আরোপের প্রস্তাব দেন। এখানে যুদ্ধবন্দী মানে যাদেরকে পরাজিত করা হলো, তাদের উপরে কর আরোপ করে তাদেরকে মুক্তি দেওয়া হলো এবং বলা হলো যে তোমরা এই 1/5 কর প্রদান করবে, 1/5, যেটাকে পেঞ্চিক বলা হচ্ছে। অর্থাৎ এইভাবে একটা রেশিও, একটা নির্দিষ্ট হার, সেই নির্দিষ্ট হারে রাজস্ব আদায়ের পরামর্শটা কিন্তু এই কারা হালিল প্রথম দিচ্ছেন, এবং এই পরামর্শ তিনি দিচ্ছেন প্রথম মুরাদকে। এই কর একটা বাড়তি আয় এবং সেটা শাসকদের প্রবলভাবে সহায়তা করলো। কেন না, এই বাড়তি আয়টা হওয়ার ফলে অটোমান শাসকরা যেটা শুরু করলেন, এটা দিয়ে একটা আলাদা সেনাবাহিনী, ব্যক্তিগত সেনাবাহিনী তারা তৈরি করলেন। এটা কিন্তু সুলতানের, তখন সুলতান কথাটা প্রচলিত হয়নি, অটোমান শাসকের নিজস্ব একটা সেনাবাহিনী, যেটা তার নিয়ন্ত্রণাধীনে। এটাকে বলা হয় জানিসারি বাহিনী। এই জানিসারি বাহিনী তৈরি করার প্রধান যে সম্পদের উৎস, সেটাই হচ্ছে এই পেঞ্চিক, যেটা কারা হালিলের মস্তিষ্ক প্রসূত। এর ফলে কি হলো না, এতদিন যুদ্ধের জন্যে অটোমান শাসক যাদের ওপর নির্ভরশীল ছিলেন, আমি তাদের কথা একটু আগে বলেছি, গাজী, সেই গাজীদের ওপরে শাসকদের নির্ভরতা কিন্তু কমে গেল। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিটাকে মোটেই গাজীদের মেনে নেওয়া সম্ভব ছিল না, এবং গাজীদের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি হলো। এবং যারা এতদিন অটোমান সামরিক বিজয় অর্জনে সহায়ক ছিল, তারা এর ফলে রাজ্যে একটা দীর্ঘস্থায়ী উত্তেজনা তৈরি করে ফেলল। প্রথম মুরাদের রাজত্বে এই সময় আরও কতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন সামরিক বিচারক বা কাজাস্কের একটা পদ তৈরি করা হলো। সামরিক বিচারক বা কাজাস্ক, এই পদটা একটা সামরিক প্রশাসনিক শ্রেণী বা আস্কেরি এবং সমাজের বাকি অংশের মধ্যে ক্রমবর্ধমান সামাজিক বিভাজনকে নির্দেশ করছে। অর্থাৎ আমরা একটু বুঝে নিই যে সামরিক প্রশাসন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, এই যে একটা আলাদা দিক, এবং সমাজের বাকি অংশ তারা যে আলাদা, এইটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যারা সামরিক প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের জন্য যেন একটা আলাদা প্রশাসন, যেখানে কাজাস্কের একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে, এবং সামরিক প্রশাসনে যুক্ত এই আস্কেরি যে শ্রেণী, তারা অন্যান্য যে সামাজিক শ্রেণীগুলোর থেকে আলাদা, এটা যেন আরও সুস্পষ্ট হয়ে উঠল। এবং প্রথম মুরাদ এছাড়াও সীমান্তের প্রভু বা উচ্চ যে সমস্ত ক্ষমতাসম্পন্ন সীমান্ত শাসক রয়েছেন, যাদেরকে বলা হতো উচ বেগলারি, তাদের পদে নির্দিষ্ট সীমান্ত যোদ্ধাদের নিয়োগের প্রথা প্রবর্তন করছে। অর্থাৎ গাজীরা রইল, তাদের মধ্যে এই যারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে একটা পোস্ট দিয়ে সীমান্ত রক্ষার দায়িত্বটা দিয়ে দেওয়া হলো। তারা তাদের মতো করে সীমান্তকে সুরক্ষিত করত। এবং এই নতুন মর্যাদা প্রকাশ করার জন্য একটা যে নতুন প্রথা, মুরাদ প্রথম অটোমান শাসক হিসেবে সুলতান উপাধি গ্রহণ করলেন।
অর্থাৎ এই উজবেকলারিদের ওপরে তিনি কর্তৃত্ব করছেন, প্রশাসন পরিচালনা করছেন এবং মুরাদি হচ্ছেন প্রথম ঘোষিত সুলতান, যিনি অটোমান শাসক হিসাবে সুলতান উপাধি নিচ্ছেন। 1430-এর দশক থেকে শুরু করে, সম্ভবত তার আগে থেকেও হতে পারে, অটোমানরা তাদের শাসিত অঞ্চলে নিয়মিত জমি জরিপ পরিচালনা করছেন, ল্যান্ড মেজারমেন্ট, যার ফলে তাহরির দপ্তর নামে একটা পরিচিত রেকর্ড তৈরি হচ্ছে, যে রেকর্ড বইতে সমস্ত জমির পরিমাপ, তার নেচার, এই সমস্তগুলো নথিভুক্ত হচ্ছে। এগুলো পরবর্তীকালে আমরা ভারতবর্ষেও যে মুসলিম শাসন, সেখানে প্রভাব ফেলতে দেখতে পাচ্ছি, বিশেষ করে মুঘলদের সময় প্রভাব পড়েছিল। এবং এই জরিপগুলি অটোমান রাজ্যকে সামরিক শ্রেণীর তিমারিয়টদের কাছে কৃষি করের অধিকার বিতরণের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল। কারণ এই রেকর্ডস থেকে যারা সামরিক শ্রেণী হিসেবে কাজ করছে, তিমারিয়ট, তাদের কাছে জমি বিতরণের সুবিধা হচ্ছে। কারণ জমিটা কেমন, সেখান থেকে কত আয় হয় ইত্যাদি প্রভৃতি। তারা কি করছে না, তারা অটোমান সেনাবাহিনীতে সার্ভিস দিচ্ছে, তাদের পরিষেবা দিচ্ছে এবং তার বিনিময়ে জমি থেকে রাজস্ব সংগ্রহ করছে। আমরা ভারতবর্ষে পরবর্তীকালে মনসবদারি জাগিরদারি সিস্টেমে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, তার যেন একটা পূর্বরূপ আমরা এখানে খুঁজে পাচ্ছি। এই যে তিমারিয়টরা বিভিন্ন পটভূমি থেকে এসেছিল, কিছু এসেছিল সেনা পরিষেবার পুরস্কার হিসেবে নতুন জমি লাভ করে বা কোনো একটা পদমর্যাদা লাভ করে তারা এসেছিল, তাদের অবস্থান তারা অর্জন করেছিল। কেউ কেউ বাইজেন্টাইন অভিজাত শ্রেণী থেকে এসেছিলেন, আবার তারা শুধুমাত্র পুরনো জমি থেকে রাজস্ব সংগ্রহ করছে। এখন তারা অটোমান সেনাদের পরিষেবা দিচ্ছে। আরও নানা ধরনের কিছু অমুসলমান সম্প্রদায়ও কিন্তু এসেছিলেন। এর মধ্যে অনেকেই ইসলাম গ্রহণকারী ছিল, আবার কিছু কিছু বিশেষ করে খ্রিশ্চান, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। অটোমান যে কেন্দ্রীভূতকরণ, সেই কেন্দ্রীভূতকরণের জন্য অত্যন্ত প্রতীকী গুরুত্বপূর্ণ ছিল অটোমান শাসকদের যুদ্ধ সঙ্গীত বা মার্চ সং যাকে বলা হয়। সেই সময় যুদ্ধ সঙ্গীত হলেই উঠে দাঁড়ানোর একটা প্রথা, যা একটা ধরনের যে যুদ্ধ বা গাজা, তাতে অংশগ্রহণের ইচ্ছাকে নির্দেশ করে। কিন্তু 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল বিজয়ের কিছু সময় পরে দ্বিতীয় মেহমেদ এই প্রথাটিকে বন্ধ করে দিচ্ছেন। সুতরাং এখান থেকে প্রমাণ হচ্ছে যে অটোমান শাসক আর একজন সাধারণ সীমান্ত যোদ্ধা ছিলেন না। অর্থাৎ যুদ্ধ সেখানে প্রধান নয়, যুদ্ধের বাইরেও একটা বৃহৎ সাম্রাজ্যের যে প্রশাসন, তারও তিনি প্রধান, যে কারণে যুদ্ধ সঙ্গীত, সেটাকে কেন্দ্র করে প্রথা, সেগুলোকে বন্ধ করা হচ্ছে। এবং এই সাম্রাজ্যের যে রাজধানী কনস্টান্টিনোপল, সেটা এমন একটি শহর হয়ে উঠছে যার একটা গভীর সাম্রাজ্যিক প্রতীকী তাৎপর্য ছিল। কারণ এটাই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল, এখন সেটা অটোমান সাম্রাজ্যের রাজধানী। এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী হিসেবে তার যে একটা দীর্ঘ ইতিহাস ছিল, তার একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটাই যেন এখন এরা দখল করার ফলে একটা বিরাট গ্লোরিফাইড হয়ে, গৌরবান্বিত হয়ে তারা সেটাকে নিয়ন্ত্রণ করছেন। এবং এই যে একটা সাম্রাজ্যিক প্রতীক, সেই প্রতীকটাকেই যেন তারা নিয়ন্ত্রণ করছেন। তাই সেখানে শাসক মহান, তিনি একজন সম্রাট, তিনি সুলতান, এই যে বিষয়টা সেটা চলে এলো। এটির যে প্রতীকী এবং বাস্তবিক গুরুত্ব, যখন সাম্রাজ্য একটা সীমান্ত রাজ্য থেকে একটা সাম্রাজ্যে পরিণত হচ্ছে। সুতরাং এটা একটা জার্নি, যে জার্নিটার মধ্যে দিয়ে একটা সাধারণ সীমান্ত রাজ্য সে একটা কেন্দ্রীভূত বৃহৎ সাম্রাজ্যে পরিণত হচ্ছে এবং অটোমান সুলতান এখন সেই সাম্রাজ্যের অধীশ্বর। এইরকমই একটা কনসেপ্ট আসছে। এইবারে আমরা চলে আসব এখানকার সামরিক ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করতে। চতুর্দশ শতাব্দীর শুরুতে ওসমানের সেনা মূলত অশ্বারোহী যোদ্ধাদের নিয়ে গঠিত ছিল এবং এই সেনা তিনি হামলার সময় ব্যবহার করতেন, যা তাকে বিথিনিয়ার গ্রামীণ এলাকা নিয়ন্ত্রণ করতে সহায়ক ছিল। অর্থাৎ তার প্রধান লক্ষ্য হচ্ছে এই গ্রামীণ এলাকাগুলোতে লুটপাট করা বা সেখান থেকে রাজস্ব আদায় করা। সেখান থেকে প্রয়োজন হচ্ছে পরিবর্তন আনার। তাই তিনি প্রথম দিকে কোনো
ঘেরাও কৌশল বা ঘেরাও করার উপকরণ সেগুলো সংযোগ তৈরি করেননি বা সেগুলো জোগাড় করেননি, কারণ তার এই ধরনের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বুরসা, যেটা অটোমানদের প্রথম বড় শহর, সেই সময়ে দীর্ঘ অবরোধের পর ক্ষুধার চাপে আত্মসমর্পণ করেছিল এবং দেখা গেল তখনই যে আক্রমণের মাধ্যমে নয়, অবরোধের মধ্যে দিয়ে কোনো একটা নগরকে কিন্তু আত্মসমর্পণে বাধ্য করা যায়। এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অন্যান্য সমর উপকরণের গুরুত্ব তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। আমরা দুজন শাসকের কথা দেখতে পাবো। একজন হচ্ছেন ওরহান, যিনি মোটামুটি রাজত্ব করেছিলেন 1323-24 থেকে 1362, এবং প্রথম মুরাদ, যিনি 1362 থেকে 1389। এই সময়ই কিন্তু তারা অবরোধের কৌশল আয়ত্ত করছে, যুদ্ধের কৌশল আয়ত্ত করছে। ওসমানের যোদ্ধারা বিভিন্ন পটভূমি থেকে উঠে এসেছিলেন। তারা কেউ কেউ গাজী, যাদের কথা আমি আগে উল্লেখ করেছি, বেশিরভাগ অনেকেই ছিলেন দস্যু বা যাদেরকে বলা হতো আকিঞ্চি। তারা ওসমানের সাফল্যে আকৃষ্ট হয়ে তার সঙ্গে ভিড়ে গিয়েছিলেন। আসলে এটা ওসমানের প্রতি আনুগত্য নয়, আমাদের খেয়াল রাখতে হবে তারা এই যে যোগদান করছেন তার উদ্দেশ্য কিন্তু ওসমানের দলে ভিড়ে গিয়ে সেখান থেকে দস্যুতার মাধ্যমে নিজস্ব কিছু সম্পদ সংগ্রহ করা এবং ওসমানের নেতৃত্বে যে গৌরব অর্জন করা তার একটা ভাগীদার হওয়া, এটাই ছিল তাদের উদ্দেশ্য। অটোমানরা 1380 দশক নাগাদ গোলা বারুদের ব্যবহার কিন্তু শুরু করে দিল এবং 1420 দশকে তারা নিয়মিতভাবে অবরোধের সময় গোলা ব্যবহার করছে, কামানের ব্যবহার করছে এবং এই গোলাগুলি দুর্গ রক্ষার কাজেও তারা ব্যবহার করছে এবং উপকূলীয় অবস্থান 1444 সালে দার্দানেলসের ক্রুসেডার অবরোধকে অতিক্রম করতে সাহায্য করেছিল। ক্রুসেডারদের বিরুদ্ধেও তারা কিন্তু এই ধরনের গোলা ব্যবহার করছেন এবং এই সময়ের মধ্যে হাতে ধরা অস্ত্র ব্যবহার হতে শুরু করেছিল, যেমন বন্দুক ধরনের অস্ত্র এবং কিছু জানিসারি এই ধরনের আগ্নেয়াস্ত্রকে তারা গ্রহণ করছেন। এই সময় থেকে কিন্তু আমরা সমগ্র ইউরোপেই পদাতিক বাহিনীর মধ্যে কিন্তু এই বন্দুকের ব্যবহার দেখতে পাচ্ছি। অটোমানরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এরপরে আমরা যে আলোচনাটায় চলে আসবো সেটা একেবারেই পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। আমরা কনসলিডেশন দেখলাম, মিলিটারি রিফর্ম দেখলাম, এইবারে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এবং এই প্রশাসন যেটা তৈরি হলো ধীরে ধীরে যে চূড়ান্ত পর্যায়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সংগঠিত দক্ষ একটা প্রশাসন, যেটাকে কয়েকটি স্তরে ভাগ করা যেতে পারে। কি কি স্তর? সুলতানের ভূমিকা, আমরা দিভান বা পরিষদ যারা সুলতানকে সহায়তা করছে, পরামর্শ দিচ্ছে, তাদের ভূমিকা দেখতে পারি। আমরা প্রাদেশিক প্রশাসন দেখতে পারি, আমরা বিচার ব্যবস্থা দেখতে পারি এবং কর ব্যবস্থা দেখতে পারি। তাহলে এই যে পাঁচটা মূল বিষয়, সেগুলোকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সুলতান, দিভান, প্রাদেশিক প্রশাসন, বিচার ব্যবস্থা এবং কর ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থার প্রথমে সুলতানের যে ভূমিকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুলতান নিজেই ছিলেন সাম্রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী, কিন্তু তার অধীনে বিভিন্ন স্তরের প্রশাসনিক কাঠামো কার্যকর ছিল। তিনি সর্বোচ্চ শাসক, প্রধান সেনাপতি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর। তিনি আইন প্রণয়ক, তিনি যুদ্ধ পরিচালনা করবেন, তিনি বিচার ব্যবস্থার উপর কর্তৃত্ব রাখতেন, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতাশালী তিনি, এবং ধর্মীয় দিক থেকেও তিনি কিন্তু খলিফার মর্যাদা পেতেন। দিভান বা পরিষদের যে গুরুত্ব আমরা সংক্ষেপে দেখে নিই। দিভান মূলত সুলতানের উপদেষ্টা পরিষদ, অর্থাৎ এখানে দিভানের কাজ হচ্ছে প্রধানত সুলতানকে পরামর্শ দেওয়া। সেই অর্থে প্রশাসনিক ক্ষমতা কিন্তু নয়, যেটা সুলতানের হাতেই কিন্তু কেন্দ্রীভূত ছিল। এবং দিভানের প্রধান, যিনি এই উপদেষ্টা মণ্ডলীর প্রধান, তিনি প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন, যদিও চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা অবশ্যই সুলতান নিতেন। দিভানের সদস্যরা সামরিক, বিচারিক এবং অর্থনৈতিক বিষয়ে সুলতানকে পরামর্শ দিতেন। এরপরে আমরা পাচ্ছি প্রাদেশিক প্রশাসনকে। অটোমান সাম্রাজ্য যখন একটা সুবৃহৎ সাম্রাজ্যের রূপ নিল, তখন সেটা বিভিন্ন প্রদেশে বিভক্ত হলো এবং সেই প্রদেশগুলোতে শাসক ছিলেন। সেই শাসকগুলোকে বলা হতো ভেইলারবেই
এবং এই বেইলারবেইয়ের পাশাপাশি আমরা দেখতে পাই ছোট ছোট কিছু অঞ্চল ছিল, সেই ছোট ছোট অঞ্চলের শাসকরা ছিলেন সঞ্জাক বেই। অর্থাৎ এক ধরনের প্রাদেশিক শাসক বেইলারবেই, আরেক দল ছোট অঞ্চলের শাসক হচ্ছেন সঞ্জাক বেই। প্রাদেশিক শাসকরা কর আদায়, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। এরপরে আমরা চলে আসব বিচার ব্যবস্থা, যেখানে শরিয়াতি আইন বা শরিয়া সেই আইন ফলো করা হচ্ছে এবং অটোমান বিচার ব্যবস্থার এটাই মূল ভিত্তি। যারা বিচার করছেন তারা হচ্ছেন কাদি, পরবর্তীকালে কাজী, যারা স্থানীয় স্তরে বিচারিক কাজ পরিচালনা করছেন। ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ আইনের সমন্বয় ঘটিয়ে বিচার ব্যবস্থাকে পরিচালনা করছেন। এরপরে আমরা চলে আসব কর ব্যবস্থা। অটোমান সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিক কর ব্যবস্থা অবশ্যই আমরা জানি। প্রাথমিক পর্বে লুণ্ঠন দিয়ে শুরু হলেও একটা সুসংগঠিত প্রশাসন যখন প্রতিষ্ঠিত হলো তখন অবশ্যই কর ব্যবস্থাই সমস্ত কিছু। জিজিয়া কর ধারণ করা হচ্ছে অমুসলিমদের উপর, কিন্তু মনে রাখতে হবে এটা অত্যাচারমূলক একেবারেই নয়। জিজিয়ার কনসেপ্টটা আমরা অনেক সময় ভুল করি, যেটা প্রত্যেককেই কর দিতে হতো, অমুসলিমদেরকে যে কর দিতে হতো সেটাকে জিজিয়া বলা হচ্ছে। মুসলিমদের উপরেও কিন্তু কর ধার্য করা হয়েছিল, যেটাকে খরাজ বলা হয়। আর জাকাত ছিল আসলে এক ধরনের স্বেচ্ছাদান, যেটা ধর্মীয় কর্মেরই একটা অঙ্গ, যেটা সমাজের গরিব দুঃখী মানুষের উপকারার্থে এক ধরনের প্রদত্ত অর্থ, সেটাই হচ্ছে জাকাত। এরপরে আমরা চলে আসি সাংস্কৃতিক এবং বৌদ্ধিক জীবনের আলোচনায়। 15 শতকের প্রথম দিকে অটোমান রাজবাড়ি সাহিত্যিক উপাদানকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই পূর্বে আরও প্রাচীন যে ইসলামীয় রাজ্যগুলি ছিল সেই রাজ্য যে রাজপ্রাসাদ তার যে সাহিত্যিক ঐতিহ্য, সেখান থেকে তারা তাদের বিভিন্ন ধারণা গ্রহণ করেছিল। অটোমান ইতিহাসের প্রথম বর্ণনা পাওয়া যাচ্ছে কবি আহমেদির রচনা, যে রচনা মূলত সুলতান প্রথম বায়েজিদের কাছে উপস্থাপন করার উদ্দেশ্যে রচিত হয়েছিল। কিন্তু কবি আহমেদির এই রচনা পরবর্তীকালে 1402 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর পুত্র সুলেমান চেলেভির জন্য লেখা হয়, অর্থাৎ বায়েজিদের কাছে এটা পৌঁছানো যায়নি। এই যে কাজটি, এটা একটা বিখ্যাত গ্রন্থ, যেটা অটোমান ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যেটাকে ইস্কান্দার নামা বলা হয়। নসিয়াত নামা শৈলীতে লেখা হয়েছিল এটা, যা শাসককে রাজ্য শাসনে পরামর্শও দিচ্ছে, পথপ্রদর্শন করছে। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র একটা ডেসক্রিপটিভ কোনো ন্যারেটিভ নয়, এখানে কিন্তু দরকারে শাসকের সমালোচনাও করা হচ্ছে। অর্থাৎ আহমেদের লক্ষ্য ছিল ইতিহাসের এমন একটা সত্যকে অনুসন্ধান করা নয়, বরং বায়েজিদের বিরুদ্ধে পরোক্ষভাবে সমালোচনা করা, তার পূর্বপুরুষদের আদর্শ শাসক হিসেবে চিত্রিত করা এবং তিনি কী ধরনের একটা লেগাসি ক্যারি করছেন সেটা তাকে বুঝিয়ে দেওয়া বা তাকে সচেতন করা, এবং যা বায়েজিদের সামরিক অভিযানের বিরুদ্ধাচারণ করছে। অর্থাৎ এই ধরনের একটা দুঃসাহস দেখানো হয়েছিল এই গ্রন্থের মধ্যে দিয়ে। এরপরে আমরা খুব সংক্ষেপে সমাজ ব্যবস্থাকে ছুঁয়ে যাব, যে সমাজ ছিল বহুজাতিক, যেখানে বাস করছেন নানা ধর্মের মানুষ, সহাবস্থান করছেন তারা শান্তিতে, এবং যার সাংস্কৃতিক বৈচিত্র্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিস্তৃত ভূখণ্ডে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতির মানুষ একসঙ্গে বাস করছে এবং সমাজের যে মূল কাঠামো, সেই মূল কাঠামো কয়েকটা নির্দিষ্ট উপাদানের ওপর ভিত্তি করে গড়ে উঠছে। এক, সেটা হচ্ছে ধর্মীয় বৈচিত্র্য। ইসলাম রাষ্ট্রধর্ম, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহিষ্ণু মনোভাব পোষণ করা হতো। এটা ছিল অটোমান সাম্রাজ্যের একটা অসাধারণ বৈশিষ্ট্য, যেখানে কিন্তু কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলাম সমস্ত ধর্মের মানুষের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করেছে। সেখানে মুসলমান ছাড়াও খ্রিশ্চানরা ছিল, সেখানে ইহুদিরা ছিল, সকলে একসঙ্গে বসবাস করেছে।
সেখানে প্রচলিত ছিল মিলেত ব্যবস্থা, যেখানে অটোমানরা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য মিলেত নামক একটা স্বায়ত্তশাসিত সম্প্রদায় ব্যবস্থা চালু করেছিলেন। ইটস আ ভেরি ইউনিক সিস্টেম। কেন কি? তার কারণ হচ্ছে এই মিলেত সিস্টেমে সংখ্যালঘু যারা অন্য ধর্মের মানুষ, তারা কিন্তু তাদের মতো একটা কমিউনিটি তৈরি করতে পারতেন এবং তারা তাদের মতো কিছু কিছু প্রশাসনিক অধিকার ভোগ করতেন বা তাদের মতো করে তাদের জীবন নির্বাহ করতে পারতেন। প্রতিটি মিলেটের নিজস্ব ধর্মীয় সামাজিক আইন ছিল এবং রাষ্ট্র কিন্তু সেটাকে স্বীকৃতি দিয়েছিল। এটাই খুব গুরুত্বপূর্ণ। এবং প্রতিটি সম্প্রদায়ের একজন নির্দিষ্ট ধর্মীয় নেতা থাকতেন, যারা সেই সম্প্রদায়ের বিচার শিক্ষা পরিচালনা করতেন। রাষ্ট্র তার মানে তাদেরকে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্পেস দিচ্ছে অন্য ধর্মের মানুষকে, সংখ্যালঘু মানুষকে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বৈশিষ্ট্য। 3 নম্বর, যে সামাজিক শ্রেণী বিন্যাস আমরা দেখতে পাই, যেখানে 4টে প্রধান শ্রেণীকে আমরা খুঁজে পাচ্ছি। এক হচ্ছে আসকেরি বা সরকারি কর্মচারী, যারা সরাসরি সুলতানের প্রশাসনিক ও সামরিক দায়িত্ব পালন করছে। 2 আমরা পাচ্ছি উলেমা, যারা ধর্মীয় বিদ্বান, যারা ইসলামিক আইন এবং শিক্ষার উপর কর্তৃত্ব করছেন এবং সেটার ব্যাখ্যা করছেন, অপরদের উপদেশ দিচ্ছেন। রায়া বা পরবর্তীকালে রায়ত শব্দটা যেখান থেকে এসছে, কৃষক, কারিগর, তারা বণিক, সবাই এখানে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এখানে রায়া শব্দটার অর্থ হচ্ছে, আমরা দেখো ব্র্যাকেটে লিখেছি, সাধারণ প্রজা। আর ছিল দাস। অর্থাৎ এই সাম্রাজ্যে কিন্তু দাস প্রথা প্রচলিত ছিল, তবে দাসদের স্বাধীনতা অর্জনের সুযোগও ছিল। ঠিক যেমনটা রোমান সাম্রাজ্যের শেষের দিকে আমরা দাস মুক্তি বা ম্যানুমেশনের একটা প্রথা দেখতে পেয়েছি, এখানেও কিন্তু দাসদের স্বাধীনতা অর্জনের সুযোগ অটোমান সমাজ ব্যবস্থার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে আমরা কতগুলো শ্রেণীকে পেয়ে গেলাম সংক্ষেপে। এবং ফাইনালি আমরা যেটা দেখতে চাইব সেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো। অটোমান সাম্রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষি, বাণিজ্য এবং শিল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কৃষি হচ্ছে প্রধান জীবিকা। কর ব্যবস্থার মাধ্যমে কৃষিজ উৎপাদন থেকে রাজস্ব আদায় করা হতো। কিভাবে করা হতো সেই নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি। ইস্তাম্বুল, যেটা প্রধান বাণিজ্যিক কেন্দ্র, যেটা রাজধানী, সেটা সিল্ক রোড এবং অন্যান্য বাণিজ্য পথের নিয়ন্ত্রক ছিল এবং তার সঙ্গেই যুক্ত ছিল। এবং এইভাবেই কিন্তু অটোমানরা একটা সমৃদ্ধশালী বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে, যেখানে শিল্পের মধ্যে অস্ত্র, বয়নশিল্প এবং সেরামিক, যেটার ক্ষেত্রে অটোমানদের একটা পারদর্শিতা আমরা লক্ষ্য করতে পারি। শিক্ষা ও সংস্কৃতি, অবশ্যই ধর্মকেন্দ্রিক শিক্ষা, যেটা প্রধানত মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল এবং অন্যান্যদের ক্ষেত্রে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট ছিল, সেটা আমি একটু আগেই বলেছি। মাদ্রাসা শিক্ষা ছিল প্রাথমিক শিক্ষার মূল কেন্দ্র। ইসলামীয় শাস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে মাদ্রাসাগুলিতে এবং সেখানেই যারা মুসলিম সম্প্রদায়ের শিশুরা তারা শিক্ষা লাভ করছে। অটোমান সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা এবং প্রশাসন ছিল তার দীর্ঘস্থায়িত্ব এবং সমৃদ্ধির প্রধান কারণ। এইভাবেই একটা দীর্ঘ প্রশাসনিক ঐতিহ্য তৈরি করা হচ্ছে এবং সমাজে ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। এই যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা, এইটা কিন্তু অটোমানরা অসাধারণভাবে করতে পেরেছিলেন এবং প্রশাসনিক দক্ষতা ও সামরিক শক্তির মাধ্যমে অটোমানরা বিশ্ব ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। মোটামুটিভাবে এটাই হচ্ছে খুব সংক্ষেপে অটোমানদের সম্পর্কে আলোচনা। তাদের প্রশাসন, তাদের সমাজ এবং তাদের অর্থনীতি, সংস্কৃতি সবগুলোকেই আমরা ছুঁয়ে গেলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। তোমরা শুনতে থাকো, ভালো থাকবে সকলে। যদি কোনো অসুবিধা হয় ইমেল করবে, ভিডিওতে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিনের জন্য। আমি চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো সকলে। আজকে এই পর্যন্ত।